স্কুলের সবাই বলতো ও নাকি স্কুলের সবচেয়ে সুন্দর আর ধনী মেয়ে, কিন্তু হঠাৎ করে আমি তাকে রাগিয়ে ফেললাম। সে রাগে আমার খাবার তুলে ছুঁড়ে মারলো মাটিতে। কিন্তু কেউ কি ভাবতে পেরেছিল আমি রাগ তো করলামই না, উল্টো পকেট থেকে একটি প্লাস্টিকের ব্যাগ বের করে খুশি মনে খাবারগুলো কুড়াতে শুরু করলাম। কুড়াচ্ছি কুড়াচ্ছি, আবার কুড়াচ্ছি। মেয়েটা পুরো হতবাক, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এই যে কুকুরের মতো তাকিয়ে আছে কেন? তুমি তো আমাকে বুলিং করছো। কিন্তু এই বুলিংয়ের এত মজার খাবার পাওয়া যায় জানলে ভবিষ্যতেও আমাকে বুলিং করতে পারো। আ পাশ থেকে শীষের টিং বলল, এইবার তুই শেষ। কেন? পাশের ক্লাসে জীবয়েনকে মনে আছে? কাল যাকে বিরক্ত করেছিলি, তার বড় বোন হচ্ছে স্কুলের সেই সুন্দরী মেয়ে, ভিনিং বিনের ঘনিষ্ঠ বান্ধবী। এবার তোর খবর আছে। ভিনিং বিন বলেছে সে তার শপথ করা ভাইয়ের বদলা নেবে। ঠিক তখনই একটা মেয়ে আমার সামনে এসে দাঁড়ালো। এই নাও তোমার পছন্দের চকলেট, ব্যাগে করে এনেছি। আরেকজন বলল, তোমার জন্য এই খাবারগুলো আবার গরম করে দিতে পারি। আমি মাথা নেড়ে বললাম, আমি ডায়েটে আছি, এত খেতে পারবো না। ও সঙ্গে সঙ্গে বলল, যারা তোমার চেয়ে মোটা তারাও তো ডায়েট করে না, তুমি কেন করছো? আমি কাশি দিয়ে বললাম, কে বলল আমি মোটা? আরে আমি তো সেটা বলিনি। আর কিছু বলার থাকলে ঠিকমতো বলো। আমার খাবার কেন ফেলে দিলে? মেয়েটা ঠোঁট বাঁকিয়ে বলল, ফেলে দিয়েছি তো কি হয়েছে? আমি মাটিতে পড়ে থাকা খাবারের দিকে তাকিয়ে বললাম, এগুলো সব এখন আমার। তুমি আমার খাবার নষ্ট করেছো, এটা ক্ষতিপূরণ। সেদিন আমি পেট ভরে খেলাম। আগে ক্যান্টিনে গিয়ে একটা বান খেয়ে আসি। পাশের কেউ বলল, ও এখন কি করবে? আরেকজন হাসলো, যা খুশি করুক। সবচেয়ে ভালো হয় যদি আমাকে একটা থাপ্পড় মেরে 30,000 ইউয়ান দিয়ে দেয়। হঠাৎ একটা ছেলে রেগে এসে বলল, তুই কি আমার ভাইকে মেরেছিস? মারার পরও এত আরামে খেতে পারছিস? সে দাঁত চেপে বলল, আমার ভাই জীবয়েন বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে একাকার। কয়েকদিন ধরে কিছুই খাচ্ছে না। বলছে সে নাকি ওজন কমাবে, কারণ কেউ তাকে মোটা শূকর বলে অপমান করেছে। শুধু মারধরই না, তার খাবারের কার্ডও ছিনিয়ে নিয়েছিস। আমি শান্ত গলায় বললাম, প্রথমে কিন্তু ওই আমার খাবার ফেলেছিল, আমি ওকে মারিনি, শুধু একটু ধাক্কা দিয়েছিলাম। আর আমার খাবার নষ্ট করেছে, তাই ক্ষতিপূরণ তো চাইবই, এতে অস্বাভাবিক কী? মেয়েটা রেগে বলল, তুমি বলতে চাইছো আমার ভাই মিথ্যে বলছে? ছোটবেলা থেকে ও খুব ভালো ছেলে, ও কখনো মিথ্যা বলতে পারে না। আমি আর কথা বাড়ালাম না। ঠিক তখনই গরম গরম গরুর মাংসের গন্ধ ভেসে এলো। উফ কি সুন্দর গন্ধ! এটা তো বিফ, আরও আছে। আমি খেতে খেতে বললাম, ওয়াও, দারুণ স্বাদ। পাশে দাঁড়ানো মেয়েটা ঠোঁট চাটল, খেতে দেখেও এত ভালো লাগছে কেন? তারপর হঠাৎ নিজের মনে হলো, আহ ভিনিংবিন, তুমি কেন এত সুদর্শন? আরেক মুহূর্তে মাথা ঝাঁকালো, না না না, এখানে এত মানুষ, নিজেকে কন্ট্রোল করতে হবে। পাশের এক মেয়ে চিৎকার করে বলল, আপু ভিন, এই ভুকা লোকটা আপনাকে ইচ্ছে করে উত্ত্যক্ত করছে। কেউ ফিসফিস করে বলল, কিন্তু ছেলেটা সত্যি অনেক হ্যান্ডসাম, মনে হয় মার্শাল আর্টেও খুব ভালো। আরেকজন জিজ্ঞেস করলো, এমন শরীর বানালে কিভাবে? আমি হেসে বললাম, সহজ, টানা 10 থেকে 15 দিন না খেয়ে থাকো, আপনা আপনি শিখে যাবে। খাওয়া শেষ করে আমি উঠে দাঁড়ালাম, খাবারের জন্য ধন্যবাদ। আর কিছু না থাকলে আমি যাই। আগামী কয়েকদিনের খাবার তো জোগাড় হয়ে গেছে। মাসের শেষে আবার মায়ের কাছে টাকা চাইব। আমি ভেবেছিলাম সেদিন ক্যান্টিনে যা হয়েছে তারপর হয়তো আমার উপর অত্যাচার বন্ধ হবে, কিন্তু না, ব্যাপারটা সেখানেই শেষ হয়নি। দেখা গেল আমি আসলে ভিনিং বিনের সাথেই ঝামেলায় জড়িয়ে পড়েছি। মানে সামনে আমার কপালে খারাপ কিছু আছে, তবে আমি মনে মনে অন্য হিসাব করছিলাম। ভিনিং বিন যদি আমাকে মারে, তাহলে অন্তত কিছু টাকা তো আদায় করা যাবে। ঠিক তখনই সে সামনে এসে দাঁড়ালো, আমার ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাও, তাহলে সব মিটে যাবে। আমি শান্ত গলায় বললাম, আমি কেন ক্ষমা চাইব? উল্টো ওরই আমার কাছে ক্ষমা চাওয়া উচিত। পাশ থেকে কেউ চিৎকার করে উঠল, এই ভিখারির এত সাহস! সত্যি ভাবছো আমরা তোমাকে ছুব না? আরেকজন বলল, কি ভয়ঙ্কর অহংকার! হঠাৎ কেউ আমার দিকে খাবার ছুঁড়ে মারল, এই নাও।
আমি একদম শান্তভাবে খাবারগুলো তুলে নিতে লাগলাম। তারপর হেসে বললাম, দেখলে, এটাই তোমাদের রাগের ফল। খাবার নষ্ট করছো আর আমি খেয়ে নিচ্ছি। আমি ভিনিং বিনের দিকে তাকিয়ে বললাম, ভালো করে দেখো, তুমি আমাকে বুলিং করছো, কিন্তু তোমরা যখন আমাকে বুলিং করো তখন এত মজার খাবার পাই। তাই ভবিষ্যতেও চাইলে আমাকে বুলিং করতে পারো। একটা মেয়ে অবাক হয়ে বলল, তুমি কি আগের জন্মে না খেয়ে মারা গিয়েছিলে? আমি কাঁধ ঝাঁকালাম, জানি না, তবে এই জন্মে তো সত্যিই না খেয়ে মরার অবস্থা। তারপর আবার জিজ্ঞেস করলাম, তাহলে ভবিষ্যতে আমাকে বুলিং করবে তো? চারপাশে সবাই চুপ। ভেনিং বিং হঠাৎ মুখ ঘুরিয়ে ফেলল, যেন হাসি চাপছে। তার বান্ধবী বিরক্ত হয়ে বলল, ওকে খাবার ছুঁড়ে মেরে কোনো লাভ নেই, যা দাও সব কুড়িয়ে খেয়ে ফেলে। আরেকজন নিচু গলায় বলল, তাহলে সরাসরি মারধর করি। ভেনিংবিনের মুখ সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেল। তুমি কি বললে? মেয়েটা ভয়ে কেঁপে উঠল। সরি আপু ভিন, ভুল হয়ে গেছে, আর কখনো বলবো না। আমি মনে মনে অবাক হলাম, ও আমার সাথে এমন ব্যবহার করে না কেন? না হলে এতক্ষণ আমি নিশ্চয়ই বাড়াবাড়ি করার সাহস পেতাম না। হঠাৎ মাথায় একটা চিন্তা এলো, 1 মিনিট, ভিনিং বিন কি আমাকে পছন্দ করে নাকি? ঠিক তখন সে বলল, আর কিছু বলার আছে? আমি গলা খাকারি দিলাম, আছে। পরের বার আমি শামুক নুডলস খেতে চাই। পাশের মেয়েরা সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, এই সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমাদের আপুকে কি তুমি হোটেল ভেবেছো? আমি ভিনিং বিনের দিকে তাকিয়ে বললাম, পারবো না। সে একদম শান্তভাবে বলল, সমস্যা নেই। আমি হাসলাম, ধন্যবাদ আপু ভিন, তাহলে আমি যাই। সে মাথা নাড়ল, হ্যাঁ, কাল দেখা হবে। আমি হাঁটতে হাঁটতে মনে মনে হাসলাম, তাহলে আমার আন্দাজই ঠিক ছিল, ভিনিং বিন সত্যিই। পরের দিন সে আমাকে একটা প্যাকেট এগিয়ে দিল, এটা নাও। আমি নাক সিটকালাম, উফ, এত বাজে গন্ধ। তারপর অবাক হয়ে বললাম, আজকে খাবার ছুঁড়ে মারলে না কেন? এভাবে হাতে করে দিচ্ছ, দেখে তো মনে হচ্ছে তুমি আলাদা করে কিনে এনেছো আমার জন্য। এভাবে দিলে তো একটু লজ্জাই লাগছে। পাশ থেকে টিং আই বলে উঠল, তোমার কি জিনিস ছুঁড়ে মারলে তবেই ভালো লাগে? এটার গন্ধ এত খারাপ, আবার পুরো স্যুপে ভরা। গায়ে ছুঁড়ে মারলেও তুমি খেয়ে ফেলতে। আমি সিরিয়াস মুখে বললাম, হ্যাঁ, মনে হয় ঠিকই বলেছ। প্যাকেট খুলতেই তীব্র গন্ধ বের হলো। ভেনিংবির মুখ কুঁচকে ভাবল, এই জিনিসের গন্ধ তো আজ সকালে আমি যেটা। সে তাড়াতাড়ি মাথা ঝাঁকালো, না না, এত সুন্দর একটা ছেলে এসব দুর্গন্ধওয়ালা খাবার পছন্দ করে কিভাবে? তারপর কাশি দিয়ে বলল, এখন থেকে যদি কিছু খেতে ইচ্ছে করে দুপুরে আমাকে খুঁজে নিও, আমরা একসাথে খাবো। আমি অবাক হয়ে বললাম, তোমার ওই বান্ধবীদের সাথে? সে মাথা নাড়ল, না, শুধু তুমি আর আমি। আমি সঙ্গে সঙ্গে অস্বস্তিতে পড়ে গেলাম, না না, তুমি আবার খাবার ছুঁড়ে মারো, না হলে শান্তিতে খেতে পারবো না। ভিনিংবিন চোখ ছোট করে তাকালো, তোমার কি কোনো অদ্ভুত শখ আছে নাকি? থাকলে সেটাও মেনে নিতে পারবো। আমি তাড়াতাড়ি হাত নাড়লাম, না না, ব্যাপারটা সেটা না, শুধু আমরা দুজন একসাথে খাওয়া, এটা একটু বেশি ভুল বোঝাবুঝির মতো লাগে। সে ভুরু কুঁচকালো, মানে? আমি গভীর গলায় বললাম, দেখো, যারা প্রায় একসাথে খায় তারা হয় খুব ভালো বন্ধু, না হলে প্রেমিক প্রেমিকা, আর আমরা তো বন্ধু না, তাই অন্যরা সহজেই ভুল বুঝবে। আমি আরও বললাম, আর একটা কথা আছে না, একসাথে অনেকবার খেতে খেতেই নাকি সম্পর্ক তৈরি হয়। একসাথে খাওয়া আসলে অনেক ঘনিষ্ঠ একটা ব্যাপার। আর একটা কথা, আমি গম্ভীর হয়ে বললাম, একটা ছেলে আর একটা মেয়ে যদি সবসময় একা একা সময় কাটায়, মানুষ খুব সহজেই ভুল বোঝে। ভিনিংবিন ভুরু কুঁচকে তাকালো, টিঙাই, তুমি আসলে কি ভাবছো? আমি অবাক হয়ে বললাম, তুমি তো আমাকে বুলিং করছো, সেটা বুঝতে পারছো না? সে একটু থেমে বলল, সত্যি বলতে না, বুঝতে পারছি না। তারপর হঠাৎ কিছু মনে পড়ার মতো করে বলল, ও হ্যাঁ, তুমি না বলেছিলে জীবস্যাং মোটা? আমি মাথা চেপে ধরলাম, আবার শুরু করলে? কতবার বলবো? আমি ওকে মোটা বলিনি,
সে কাজ ঝাঁকালো। তুমি বলো আর না বলো, তোমার কারণেই ও খাওয়া বন্ধ করে দিয়েছে। তাই তুমি যদি ওর চেয়ে বেশি খাও আর মোটা হও, তাহলে ওর মনটা একটু শান্ত হবে। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। মানে, আমাকে মোটা বানিয়ে তুমি জীবচ্যাঙ্গের বদলা নিচ্ছ? এটা কেমন আজব ধরনের বুলিং! কিন্তু ভেবে দেখলাম ব্যাপারটা আসলে আমার জন্য খারাপ না। অন্তত এখান থেকে প্রতি মাসে খাবার নিয়ে আর চিন্তা করতে হবে না। আমি নাটকীয় ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেললাম। ঠিক আছে, তাহলে খুব কষ্ট করে তোমাকে সাহায্য করব। এরপর থেকে প্রায় প্রতিদিনই সে আমাকে খাওয়াতে নিয়ে যেত। আমার জীবনও ধীরে ধীরে বদলাতে শুরু করলো। এক কথায় আমি একটা লং টার্ম খাবারের টিকিট পেয়ে গেছি। আর সত্যি বলতে কি, ভেনিংবিন অসাধারণ খায়। ওর সাথে থাকলে প্রতিদিন মাংস, মাছ, দামি খাবার সবই খেতে পারি। কিন্তু একটা সমস্যা ছিল, আমরা সবসময় লুকিয়ে লুকিয়ে খেতাম। কারণ আমি চাইনি কেউ ভুল বুঝুক যে আমি আর ভেনিংবিন প্রেম করছি। কিন্তু এতদিন সব গন্ডগোল হয়ে গেল। ক্যাম্পাসের দেয়ালে হঠাৎ একটা ছবি টাঙ্গানো হলো। এইটা কে করেছে? চারপাশে ভিড় জমে গেল। ওই ছেলেটা তো পরিচিত লাগছে। আর এ তো সেই ছেলে যে জীবহানকে মেরেছিল। তাহলে কি স্কুলের সুন্দরী মেয়ে ভিনিংবিন প্রতিশোধ নিতে গিয়ে উল্টো ওর প্রেমে পড়ে গেছে? উফ, পুরো রোমান্টিক নাটকের মতো লাগছে। আমি এই জুটির ফ্যান হয়ে গেলাম। আমি মাথা ধরে বসে পড়লাম। এগুলো কি আজে বাজে কথা! ঠিক তখনই আমার বন্ধু দৌড়ে এলো। টিঙাই, তুই কি সত্যি ভিনিংবিনের সাথে ডেট করছিস? তাই বলি, ইদানিং তুই একটু মোটা হয়েছিস, পরীক্ষার রেজাল্টও ভালো হচ্ছে, বেটা লুকিয়ে লুকিয়ে প্রেমের খাবার খাচ্ছে। দ্রুত বল, কিভাবে ওই ধনী সুন্দরীকে পটালি? আমি তাড়াতাড়ি হাত নাড়লাম। না না না, তোমরা ভুল বুঝছো। ও শুধু আমাকে মোটা বানাতে চায়। এটাই ওর বুলিং করার পদ্ধতি। বন্ধু আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি পাগল। এই কথা তো মিলছে না। যদি সত্যিই তাকে মোটা বানাতে চাইতো, তাহলে জাঙ্ক ফুড খাওয়াতো। কিন্তু সে তোকে যে রেস্টুরেন্টে নিয়ে যায়, সেগুলো সুপার লাক্সারি। সে আঙ্গুল তুলে বলল, জানিস একবেলার বিল কত? আমি নির্লিপ্তভাবে বললাম, 500। সে চিৎকার করে উঠল, 500 না, 50,000। আমি থমকে গেলাম। কি? হ্যাঁ, 10, 100, 1000, 10,000, পুরো 50,000 ইউয়ান। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। সেই রাতে আমি ভেনিংবিনকে বললাম, আমি আর তোমার সাথে খেতে যাব না। সে অবাক হয়ে তাকালো। কেন? আমি গম্ভীর মুখে বললাম, তোমার উদ্দেশ্য তো পূরণ হয়ে গেছে। আমি ইতিমধ্যে 5 কেজি মোটা হয়েছি। এখন থামো। ভেনিংবিন কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল, টিঙাই, তোমার হঠাৎ কি হলো? আমি হতাশ গলায় বললাম, তুমি বুঝছো না, ভিনিংবিন লাখ লাখ ছেলের স্বপ্নের মেয়ে। আর আমি পকেট উল্টে দেখালাম, আমি এখন উত্তর পশ্চিমের হাওয়া খেয়ে বেঁচে আছি। আমি নিজেকে বোঝাতে চেষ্টা করছিলাম ভিনিংবিন আসলে শুধু জীবচ্যাঙের হয়ে রাগ ঝাড়ছিল। আমাকে জোর করে খাইয়ে মোটা বানানো ছিল এক ধরনের অপমান। আর সত্যি বলতে কি, এই কয়েকদিনে আমি বেশ মোটা হয়ে গেছি। এখন তার উদ্দেশ্য পূরণ হয়েছে। আমারও আগের জীবনে ফিরে যাওয়া উচিত। ভেনিংবিন তখনও আমার প্লেটে খাবার তুলে দিচ্ছিল। এইটা খাও, অনেক মজা। আর এটাও দারুণ। আরও একটু খাও। আমি চুপচাপ বসেছিলাম। এই পুরো মাসটা ভেনিংবিনের সাথে খেতে খেতে কেটে গেছে। মা যে জরুরি পরিস্থিতির জন্য আমাকে 200 ইউয়ান দিয়েছিল, সেটাও এখনও খরচ হয়নি। ভোরে একটা বান, দুপুরে একটা বান, রাতে আবার একটা বান। এই মাসটাও হয়তো এভাবেই কেটে যাবে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। তারপর একদিন ওকে ব্লক করে দিলাম। খাবারের কার্ডটা হাতে নিয়ে একা বসেছিলাম। আশ্চর্যের বিষয়, ব্লক করার পর ভেনিংবিন একবারও আমাকে খুঁজতে আসেনি। আমি তিক্ত হেসে বললাম, যেমনটা ভেবেছিলাম। ও যা করেছে সবই ছিল আমাকে অপমান করার জন্য। আমি আর ভিনিংবিন কখনো একই জগতের মানুষ ছিলাম না। তারপর আবার আগের মতো
সস্তা খাবার খেতে শুরু করলাম। একদিন ক্যান্টিনে বসে আছি, এমন সময় হঠাৎ জীবস্যাং এসে সামনে দাঁড়ালো। আমি ভুরু কুঁচকালাম, আবার ঝামেলা করতে এসেছে নাকি? মনে মনে ঠিক করে ফেললাম, এবার যদি কিছু করে তাহলে ছাড়বো না। কিন্তু সে মাথা নিচু করে বলল, সেদিনের ব্যাপারে দুঃখিত, ভুলটা আমার ছিল। আমি হতবাক। সে নিজের খাবারের কাঠ এগিয়ে দিল। নাও, যা খেতে ইচ্ছে করে খাও, আজ আমি খাওয়াবো। আমি কিছুক্ষণ চুপ করে থেকে কাঠটা নিয়ে নিলাম। ঠিক আছে। সেও হঠাৎ বলল, তুমি সত্যিই অনেক শক্তিশালী। এই শরীর থাকলে আমার বাবাকেও সামলাতে পারতে। আমি হেসে বললাম, মনে হলো মানুষ যা বলছিল হয়তো সত্যি। ছেলেটার সত্যি একটু পরিবর্তন হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, তোমার হঠাৎ এত বদল হলো কেন? সে ধীরে বলল, সেদিন ক্যাম্পাসের দেয়ালে ছবি টাঙ্গানোর পর বুঝলাম, আসলে সবাই আমাকে ভীষণ অপছন্দ করত। বড় আপু ছোটবেলা থেকে খুব আদর করেছে, ভিনিংবিন সবসময় ভালো ব্যবহার করেছে, চারপাশে সবাই সম্মান দেখাতো, তাই কেউ কখনো সত্যিটা বলেনি। আমি বুঝতেই পারিনি আমি এত বিরক্তিকর ছিলাম। আমি মাথা নাড়লাম। ভুল বুঝে বদলে যেতে পারা খুব বড় ব্যাপার। তারপর বললাম, আর তুমি মোটাও না, তোমার শরীর তো অনেক ভালো। সে হেসে বলল, তোমার মতো রোগ আর না হলেই হলো। আমি শুকনো হাসি দিলাম। আমার এই শরীর স্টাইল না, না খেয়ে থাকার ফল। আমার মাসে মাত্র 200 ইউয়ান খরচের টাকা লাগে। রোগ আর না হয়ে উপায় আছে? জীবচ্যাং থমকে গেল। কি, মাত্র 200? তার চোখ বড় হয়ে গেল। তুমি এতদিন এভাবে বেঁচে আসো? তারপর গম্ভীর হয়ে বলল, একটা কথা বলবো, খারাপ রাখতে পারি। তোমার বোনও কি মাসে 200 পায়? আমি মাথা নাড়লাম, হ্যাঁ। কিন্তু কথাটা বলতে গিয়েও কেমন যেন লাগছিল। আমার মাথায় হঠাৎ পুরনো স্মৃতিগুলো ঘুরতে লাগলো। ভাই, যা খেতে ইচ্ছা করে কিনে নাও, টাকা কম পড়লে আপুকে বলবে। আপু পার্ট টাইম কাজ করে, কিছু বাড়তি ইনকাম আছে। আমি সবসময় বিশ্বাস করেছি, কারণ আমার আপু কখনো আমার সাথে খারাপ ব্যবহার করেনি। কিন্তু জীবস্যাং নিচু গলায় বলল, ব্যাপারটা অদ্ভুত না? এখনকার সময় মাসে 200 ইউয়ানে কেউ চলে? তোমার বাবা মা নিশ্চয়ই এটা জানে। তবু যদি এমন করে? সে থেমে বলল, তাহলে তোমার টাকার একটা অংশ অন্য কোথাও যাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে রেগে গেলাম। চুপ করো, আমার আপুর নামে একটা কথাও বলবে না। জীবচ্যাং দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে, কিন্তু একবার ভেবে দেখো, সেদিন রাতে বাড়ি ফিরলাম, দরজার বাইরে দাঁড়িয়েই শুনলাম মা আর আপুর কথা। মা, ওই হিল জুতোটা কিনে দাও না প্লিজ। আচ্ছা মা, অর্ডার করে দিলাম। তারপর আপু বলল, ও হ্যাঁ, ছোটো ভাই সেদিন জিজ্ঞেস করছিল আমি মাসে কত টাকা পাই। মা সঙ্গে সঙ্গে বলল, তুই তো বলিসনি সত্যিটা। আমি বলেছি আমিও 200 পাই। এইভাবেই বলবি, না হলে তোর ভাই সব জেনে যাবে। তাহলে তোকে বাড়তি টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে। আমার বুকটা ধক করে উঠল। আমি দরজা ঠেলে ভিতরে ঢুকে গেলাম। মানে? দুজনেই চমকে উঠল। আমি ঠান্ডা গলায় বললাম, আমাকে মাসে 200 দাও, আর আপুকে 4000। মা রেগে উঠল, তুই আমার ফোনে হাত দিয়েছিস? তোকে কি এটাই শিখিয়েছি? আমি হাসলাম, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না। আমি স্কুলে না খেয়ে থাকি, প্রতিদিন বান আর শুকনো রুটি খাই, সেদিকে তোমাদের কোনো নজর নেই। কিন্তু আপুর জন্য 6000 ইউয়ানের হিল আর মেকআপ কিনতে একটুও সমস্যা হয় না? আমি মায়ের চোখের দিকে তাকালাম। অসভ্যটা আসলে কে? তারপর ধীরে বললাম, আর একটা কথা, গত গরমে আমি যে পার্ট টাইম কাজ করেছিলাম, সেই টাকাও তোমরা চুপচাপ নিয়ে নিয়েছিলে, তাই না? আমি ঠান্ডা গলায় বললাম, আমার আগের পার্ট টাইমের টাকাটাও নিশ্চয়ই আপুই খরচ করেছে, তাই না? মা বিরক্ত হয়ে বলল, তুই স্কুলে কিভাবে থাকিস সেটা কি আমরা জানি না? আমি হেসে ফেললাম, সেই হাসিটা কষ্টে ভরা। জানো, স্কুলে সবাই আমার দিকে খাবার ছুঁড়ে মারত,
আর আমি সেটা কুড়িয়ে খেতাম, কারণ আমার কাছে সেটা ঈদের দাওয়াতের মতো লাগতো। ঘরটা একদম চুপ হয়ে গেল। আমি ধীরে বললাম, যদি আমাকে এতই অপছন্দ করো তাহলে জন্মই দিলে কেন? কেন একে অপরের জীবন নষ্ট করছি? মা সঙ্গে সঙ্গে রেগে উঠল। এইভাবে বাবা মায়ের সাথে কথা বলে? সন্তান আবার বিচার করবে বাবা মা ঠিক না ভুল? তোর বোন মেয়ে মানুষ, ওকে একটু বেশি টাকা দেই, কারণ ওর কসমেটিক্স লাগে। আর তুই টাকা না থাকলে মেয়েদের সাথে ঘুরতে পারবি না, তাই এখানে দাঁড়িয়ে কুকুরের মতো চিৎকার করছিস। আমি অবিশ্বাস নিয়ে তাকিয়ে রইলাম। শুনছো তুমি কি বলছো? এগুলো মানুষের কথা? মা চেঁচিয়ে উঠল, তোর জন্য এত বছর খেটেছি, আর এখন তুই আমাকে এইভাবে কথা শোনাচ্ছিস? তুই তো 200 ইউয়ান নিয়েও বেঁচেছিলি। আমরা তোকে কষ্ট দিয়েছি, কারণ ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে চেয়েছি। যখন সমাজে গিয়ে ধাক্কা খাবি, তখন আজকের দিনগুলো মনে করে শক্ত থাকতে পারবি। আমি ধীরে ধীরে সব বুঝতে পারলাম। পুরো পরিবার জানতো, শুধু আমাকে বোকা বানানো হচ্ছিল। আমি শান্ত গলায় বললাম, তাহলে আজ থেকে ধরে নাও তোমাদের কোনো ছেলে নেই। বাড়ি গাড়ি টাকা সব তোমাদের আদরের মেয়েকেই দাও। তারপর দরজার দিকে হাঁটতে হাঁটতে থামলাম। আর হ্যাঁ, বৃদ্ধ বয়সে আমাকে খুঁজতে আসবে না, না হলে আমি সবার আগে অক্সিজেনের তার খুলে দেব। মা চিৎকার করে উঠল, অকৃতজ্ঞ, বের হয়ে যা, আর ফিরবি না। আমি দরজার বাইরে দাঁড়িয়ে শেষবার বললাম, যেহেতু আমাকে কখনো পরিবার ভাবোনি, তাহলে তোমরাও আমার জীবন থেকে হারিয়ে যাও। তারপর আমি সত্যিই বাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম। এখন থেকে নিজের হাতে রোজগার করে বাঁচতে হবে। রাস্তায় ছোটোখাটো জিনিস বিক্রি শুরু করলাম। একদিন রাতে ফুটপাতে বসে আছি, এমন সময় কয়েকটা পরিচিত কণ্ঠ শুনলাম। এই যে, এ তো আপু ভিনের ছোট পাগলটা না? ও মা, এখন রাস্তায় জিনিস বিক্রি করছে? কি লজ্জা! আমি মাথা নিচু করে বসে রইলাম, আমাকে যেন না দেখে। ঠিক তখনই একটা পরিচিত কণ্ঠে ভেসে উঠল, টিঙ্গাই। আমি মাথা তুলে দেখলাম ভিনিং বিন দাঁড়িয়ে আছে। সে অবাক হয়ে বলল, এত রাতে এখানে কি করছো? আমি হেসে বললাম, তুমি কি ভাবো আমি তোমাদের মতো ভালো স্টুডেন্ট? সে কিছু না বলে আমার হাত টেনে তুলল, চলো তোমাকে বাড়ি পৌঁছে দেই। পাশ থেকে তার বান্ধবী পেট চেপে বলল, আপু ভিন, আমার খুব খিদে পেয়েছে, চলো আগে বারবিকিউ খাই। ভিনিং বিন আমার দিকে তাকালো, তুমিও চলো। আমরা রাস্তার পাশের একটা বারবিকিউ দোকানে বসলাম। খাবার আসতেই আমার চোখ চকচক করে উঠল। ভিনিং বিন হেসে বলল, খাও। আমি সাবধানে জিজ্ঞেস করলাম, আমি কি এগুলো প্যাক করে নিতে পারি, বাকি যা থাকবে সব? সেই একটুও না ভেবে বলল, অবশ্যই। দোকানদার প্যাকেট বানিয়ে দিল। আমি প্যাকেটটা বুকে চেপে ধরে বসে রইলাম। মনে হচ্ছিল অনেক দিন পর সত্যিকারের উষ্ণতা পেলাম। চুপচাপ ভিনিং বিনের দিকে তাকালাম। আজকে ওকে অসম্ভব সুন্দর লাগছিল। হঠাৎ মাথায় একটা ভাবনা এলো, যদি ও সত্যি আমার গার্লফ্রেন্ড হতো। তারপর সঙ্গে সঙ্গে নিজেকেই ধমক দিলাম, পাগল নাকি? এত বড়লোক সুন্দরী মেয়েকে নিয়ে এসব ভাবছিস? ঠিক তখন ভিনিং বিন সামনে ঝুঁকে বলল, কী ভাবছো এত? আমি তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিলাম, কিছু না। তাহলে এমন বোকা বোকা হাঁটছো কেন? আমি তোতলাতে লাগলাম, আমি আমি পাশ থেকে বান্ধবী হেসে বলল, টিঙ্গাই কি আপু ভিনের প্রেমে পড়ে গেছে নাকি? আমি তাড়াতাড়ি মাথা নাড়লাম, না না, একদম না। ভিনিং বিন হঠাৎ বলল, তোমার ফোনটা দাও। আমি অবাক হলেও ফোন দিলাম। সেই নিজের নম্বর আবার সেভ করলো। তারপর গম্ভীর গলায় বলল, আর কখনো ব্লক করবে না। এখন থেকে আগের মতোই আমার সাথে খেতে যাবে। আমি নিচু গলায় বললাম, সরি, সেদিন তোমাকে ভুল বুঝেছিলাম। সে হালকা হাসলো, সমস্যা নেই, সব ঠিক হয়ে গেছে। তারপর ধীরে বলল, এখন থেকে আবার একসাথে খাবো। ভিনিং বিন হালকা হেসে বলল, বুঝেছো, আর চাপ নিও না। মূল ব্যাপার হলো তোমাকে খেতে দেখতে আমার ভালো লাগে। তুমি এত মজা করে খাও যে তোমাকে দেখলে আমারও আরও এক প্লেট খেতে ইচ্ছে করে। সে মুচকি হেসে বলল, তোমাকে খাবারের সঙ্গী ভাবতে পারো, ঠিক আছে। আমি সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসলাম। আপু ভিন, এখন থেকে আপনি যা বলবেন আমি সব করব। কয়েকদিন পর আমি দৌড়ে এসে বললাম,
আপু ভিন, আমি স্কুল থেকে 5,000 ইউয়ানের স্কলারশিপ পেয়েছি। তাড়াতাড়ি বলুন আপনি কি চান, আমি আপনাকে একটা গিফট কিনে দিব। ভিনিংবিন ভ্রু তুলে তাকালো। তুমি আমাকে কি গিফট দেবে? আমি সিরিয়াস মুখে বললাম, আপনি যা চাইবেন। সে হেসে ফেলল। বড় বোকা, কেউ নাকি গিফট দেওয়ার আগে জিজ্ঞেস করে। আমি মাথা চুলকে বললাম, তাহলে শপিং মলে যাবেন? আপনি দেখে পছন্দ করবেন, আমি কিনে দেব। তারপর বুক ফুলিয়ে বললাম, আমার স্কলারশিপের টাকা এখনও পুরো আছে। ভিনিংবিন মৃদু হেসে বলল, ঠিক আছে তাহলে চলো। মলে ঢোকার পর থেকে সে একের পর এক জিনিস দেখতে লাগলো। আমি ভয়ে ভয়ে বললাম, আপু ভিন, খুব দামি কিছু কিনবেন না প্লিজ, আমার তো আপনাকে গিফট দেওয়ার কথা ছিল। সে হঠাৎ একটা ক্লো মেশিনের সামনে দাঁড়ালো। আমার জন্য ওই পুতুলটা জিতিয়ে দাও। আমি অবাক হলাম, শুধু এটা? সে মাথা নাড়ল। হ্যাঁ, আমি কখনো এটা ধরতে পারিনি। আমি অনেক কষ্টে পুতুলটা জিতলাম। সে সেটা বুকে জড়িয়ে ধরে এমন খুশি হলো যেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস পেয়েছে। উফ, কত কিউট। আমি অবাক হয়ে বললাম, আপনি অন্য কিছু নিলেন না কেন? সে পুতুলটার দিকে তাকিয়ে ধীরে বলল, এটাই যথেষ্ট। তারপর আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। তোমার চোখ দুটো আমার খুব পছন্দ ছোট ভাই। ঠিক তখনই একটা বিরক্তিকর গলা ভেসে এলো, ওহ, তোকে এখানেও দেখতে হবে? ঘুরে দেখি আমার মা আর বোন। মা ঠোঁট বাঁকিয়ে বলল, জানতাম, নিজের টাকা নেই তাই ধনী মেয়ে জুটিয়ে নিয়েছিস। তোর বোন মেয়ে হয়েও শরীর বিক্রি করে টাকা আনে না। ভিনিংবিনের মুখ সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে গেল। সে ধীরে জিজ্ঞেস করলো, খালা আপনি কি বলতে চাইছেন? মা ব্যঙ্গ করে বলল, সময় বদলেছে, তোমার মতো মেয়েরা এখন বেশ জনপ্রিয়। চাইলে সামনে পেছন দুদিক দিয়ে টাকা কামাতে পারবে। চেনা জানা লোকও আছে আমার, লাগলে পরিচয় করিয়ে দেব। আমি রেগে উঠে দাঁড়ালাম, আপনি কি বলছেন? কিন্তু ভিনিংবিন আমার আগে কথা বলল। মজার ব্যাপার কি জানেন, একটু আগে আপনি যখন নিজের ছেলেকে এসব বলছিলেন তখন তো সমস্যা হয়নি, এখন একই কথা আপনার মেয়েকে নিয়ে বলতে এত কষ্ট লাগছে কেন? মা রেগে কাঁপতে লাগলো। তুমি খুব বেয়াদব মেয়ে। ভিনিংবিন ঠান্ডা গলায় বলল, আমি আমি তো শুধু আপনার কথাগুলোই ফিরিয়ে দিলাম। তাহলে আপনার মুখ থেকে এত নোংরা কথা বের হচ্ছিল কেন? ঠিক তখন আমার বোন ফোন বের করে কাঁদো কাঁদো গলায় বলল, বাবু তাড়াতাড়ি আসো, কেউ আমাদের অপমান করছে। ভিনিংবিন বিরক্ত হয়ে বলল, এত বড় হয়েও শুধু কান্নাকাটি করতে জানে? আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমি কখনো ভাবিনি ভিনিংবিন এভাবে আমার হয়ে দাঁড়াবে, কিন্তু মনে মনে হিসাবও করেছিলাম, যদি ওর বাবা সত্যিই আসে তাহলে কিন্তু ওদের তিনজনের বিরুদ্ধে আমরা দুইজন, জেতার চান্স কম। ঠিক তখন ভিনিংবিন আমার হাত চেপে ধরল। ভয় পেও না, এখন থেকে আমি আছি, কেউ তোমাকে আর কষ্ট দিতে পারবে না। কিছুক্ষণ পর একজন মধ্যবয়স্ক লোক দ্রুত দৌড়ে এলো। কোন সাহসী লোক আমার স্ত্রী আর মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছে? কিন্তু ভিনিংবিনকে দেখেই সে থেমে গেল। মি মিস বাই। আমি অবাক হয়ে তাকালাম। ভিনিংবিন শান্ত গলায় বলল, ও, আপনি তো আমার বাবার সহকারী। লোকটা সঙ্গে সঙ্গে ঘেমে গেল। মা আর বোনের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, তোমরা কি করেছো? তাড়াতাড়ি ক্ষমা চাও। মা আর বোনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সরি, আমরা ভুল করেছি। ওরা চলে যাওয়ার পর আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। ভিনিংবিন আমার দিকে তাকিয়ে বলল, তোমার পরিবারে আসলে কি হচ্ছে? আমি মাথা নিচু করলাম। সে আবার আমার হাত ধরল। ভয় পেও না বোকা, এখন আমি আছি। আমার বুকটা কেঁপে উঠল। আমি হঠাৎ বলে ফেললাম, ভিনিংবিন, তুমি কি আমাকে পছন্দ করো? সে একটুও না থেমে বলল, হ্যাঁ, প্রথম দিন থেকে একটু ভালো লেগেছিল। আমি হতবাক, কি? সে লজ্জা পেয়ে বলল, সেদিন তুমি ঠোঁট চাটছিলে দেখে আমি পুরো পাগল হয়ে গিয়েছিলাম। আমি তাড়াতাড়ি মাথা নাড়লাম, না না, আমি তোমার দিকে তাকিয়ে ঠোঁট চাটিনি। সে থমকে গেল, তাহলে? আমি লজ্জা পেয়ে বললাম, আমি তোমাদের টেবিলের মাংসের বানটার দিকে তাকিয়েছিলাম, ওটার গন্ধ খুব ভালো ছিল।
কয়েক সেকেন্ড চুপ থাকার পর ভেনিংবিন হেসে কুঁকড়ে গেল। টিঙাই, এত সুন্দর একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আর তুমি তাকিয়েছিলে একটা মাংসের বানের দিকে। আমি মাথা নিচু করে বললাম, তখন খুব ক্ষুধা লাগছিল। সে হেসে আমার দিকে ঝুঁকে এলো। তাহলে এখন এই সুন্দরী মেয়েটার সাথে প্রেম করবে, অনেক মজার খাবারও পাবে। তারপর চোখ টিপে বলল, মনে আছে তুমি বলেছিলে অনেকবার একসাথে খেতে খেতেই নাকি সম্পর্ক শুরু হয়? আমরা তো এতবার একসাথে খেয়েছি, এখনও বলবে আমার জন্য কিছুই অনুভব করো না? আমি কিছু বলার আগে সে মুচকি এসে ফিসফিস করে বলল, বড় বোকা, শেষ পর্যন্ত ফাঁদে পড়েছো।